আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফার্স্ট শারমিন জামদানি ভিল থেকে আবারও চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার খুব প্রিয় একটা জামদানি। এটার কাহিনী অনেকবার বলেছি। আমার মনে হয় যারা আমার সাথে আছেন অনেক বছর যাবৎ তারা জানেন, কারণ খুব রিসেন্টলি এটা নিয়ে পোস্টও দিয়েছি, ভিডিও করেছি, অনেক কিছু এটা নিয়ে। তো সেই আমার প্রিয় শাড়িতে আমি চলে এলাম। তো যারা আজ জয়েন করেছেন সবাইকে অনেক থ্যাঙ্কস। আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের টাইম লাইনে আমার এই আজকের লাইভটা শেয়ার করে দেন, তাহলে আপনারা যেমন উপকৃত হবেন এবং তার পাশাপাশি যারা জামদানি ভক্ত, যারা জামদানি পছন্দ করেন, জামদানি নিয়ে নানা রকম সমস্যায় ভুগছেন, তারা কিছুটা হলেও উপকৃত হবে। তো এই উপকার করার সুযোগটা কেন আমরা নেব না? তা আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনাদের যার যার, কোনো গ্রুপে না, যার যার ওয়ালে জাস্ট একটু শেয়ার করে দিন, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা জামদানি লাভার আছেন তারা এটা দেখতে পারবেন, উপকৃত হবেন সবাই। আমি কমেন্টগুলো দেখছি। আচ্ছা, একটা কথা, যে আপনারা কি আমার হ্যালো কপি, আমার সাউন্ড এবং লাইট, আমি জানি আমার রুমে লাইট কম, লাইট হয়তো একটু সমস্যা। তো যেহেতু শাড়ি দেখাবো না, শাড়ি নিয়ে কথা বলবো, জামদানি নিয়ে, সেজন্য আসলে আমি এক্সট্রা লাইট নিলাম না। আমার রুমের যা লাইট আছে আলো সেটাতেই কথা বলছি। তো কথা ক্লিয়ার কিনা, কারণ আজকে আমি কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, টিপস দেবো। তো সেই জন্য আমার সাউন্ডটা ক্লিয়ার থাকা খুবই জরুরি। আপনার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কি জানাবেন প্লিজ। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ পপি, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এর সাউন্ড ক্লিয়ার আছে। এই যে এক্সট্রা অন্যদিন যেটা করি না আমি, আজকে আমি মাইক লাগানো, যেহেতু কথাগুলো যেন কারণ মিস না হয়, সেই জন্য আমি আজকে খুব বেশি কেয়ারফুল ছিলাম যে আমাকে যাই বলবো সেটা যেন সবাই বুঝতে পারেন, শুনতে পারেন। তো আমার মনে হয় অলরেডি 42 ভিউয়ার্স জয়েন করেছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আর আরও একটু, আমার মনে হয় আরও একটু আপুরা আসুন, তাহলে আমার কথাগুলো আমি, হ্যালো লিজা, লিজা মনি আমার এসে গেছে, আমার পপি বোন, আমার পপি লিজা এসে গেছে বেস্ট কালেকশন এবং ফেমিনাজের। অলরেডি ফেমিনাজ বেশ জনপ্রিয় হয়ে গেছে মিড রেঞ্জের জামদানির জন্য, আর বেস্ট কালেকশনের জামদানির ড্রেস তো খুবই জনপ্রিয়, এবং জামদানি ভিলের চেয়ে আমি মনে করি খুব বেশি জনপ্রিয় হচ্ছে। ফেমিনাজও যাবে বেশ, কারণ ওরা অনেক বেশি কষ্ট করছে, ওরা অনেক বেশি সময় দিচ্ছে। তো যে কারণে আমি স্বপ্ন দেখি আমার বোনরা দুজন বেশ ভালো করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যাব কি না। আচ্ছা, আজকে আমি প্রথমে যে আমি চলে যাই, কারণ সবার তো থ্যাংক ইউ সো মাচ লিজা, থ্যাংক ইউ। আমি আসলাম যে অনেকদিন পরা হয় না, শাড়িটা পরে আছে, তো অনেক স্মৃতি তো এটার সাথে, মনে হলো যে পরি একটু, মনটা তো ভালো লাগবে। আসলেই ভালো লাগছে যে শাড়িটা পরার পরে আমি খুব আপসেট ছিলাম কয়দিন যাবত, আপসেট হিমে যাওয়ার পরে। তো আমি চেষ্টা করছিলাম যে কীভাবে আমি সার্ভাইভ করবো, অনেক রকম চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ইয়াসমিন পলি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি সেই জন্য পড়লাম, মনে হচ্ছে যে হ্যাঁ, মোহাম্মদ সালাম শাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আশা করি আপনার পরিবারের সবাই ভালো আছে। দোয়া করি সবাই যেন ভালো থাকে, আমার দেশে সবাই যেন ভালো থাকে, যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকে, করোনা মুক্ত থাকেন এবং সুস্থ থাকেন, আনন্দে থাকেন। তো আরেকটু জয়েন করুন সবাই। আচ্ছা, লাইভটা তো থাকবে, আমার মনে হয় কথা বলা শুরু করে দিই। আচ্ছা, প্রথমে যে প্রশ্নগুলো আমাকে সবচেয়ে বেশি শুনতে হয়, থ্যাংক ইউ সো মাচ পপি। আসলে আমি ফ্রেশ, আমি 1 ঘন্টা আগেও আমি এরকম ছিলাম না। তো আমার মনে হলো যে আমি তো এরকমভাবে মন খারাপ করে থাকতে থাকতে পাগল হয়ে যাব, কারণ মেয়ে তো তার লাইফে যাবেই, সন্তানরা যাবেই তাদের বেটার লাইফের জন্য, তাদেরকে ছাড়তেই হবে। আমার আনন্দের জন্য, আমার মেয়েকে যদি আমার বুকে, যে আমার শান্তির জন্য যে আমার বুকে থাকবে, আমার কাছে থাকবে, তাহলে তো একটু সন্তানের ক্ষতি করা। তো এটা চিন্তা করলাম, ভাবলাম যে না, আমাকে স্বাভাবিক লাইফে ফিরে আসতেই হবে যেভাবেই হোক। তো তার সূচনা হিসেবে, তার পদক্ষেপ হিসেবে আমি তো গার্ডেনিং করছি, টুকটাক বাগান, এবং আমার মনে হলো যে পেজে আমি আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত পেজে, তাহলে ব্যস্ততা বাড়বে, আপুরা অনেক কিছু জানতে পারবে, পাশাপাশি
আমার বিজনেসটাও যেটা অনেকটাই ডাউনের দিকে, সেটা আমি আশা করছি ইনশাল্লাহ সবার সাপোর্ট পেলে সবাই যখন আবার আসবেন আমার কাছে ইনশাল্লাহ ফিরে আসবো আমি আগের টার্মে, আবার ব্যস্ততা বাড়বে আমার তাতে দিন ইনশাল্লাহ। তো আমি আর কথা না বাড়ি আমি প্রথমে যাচ্ছি যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি আপুরা করেন যে আপু জামদানির যত্ন, একটু আগেও মিতা সাহা আপু 2টা শাড়ি নিয়েছেন। মিতা সাহা আপু ইউএসএ থেকে, আমি আর একটু বলি ইউএসএ থেকে কিন্তু অনেকেই আনছেন পুজো উপলক্ষে শাড়ি নিয়ে আসছেন সরাসরি বাংলাদেশ থেকে। তো মিতা সাহা আপুর একটা রিকোয়েস্ট ছিল যে আপু আমার অনেক জামদানি এবং আমার কাছ থেকেও অনেকগুলো নিয়েছেন, তো বলে যে আপু যদি একটু জামদানির যত্ন সম্পর্কে একটু বলতেন আমাদের, তাহলে আমার জন্য ভালো হতো, কারণ আমার কালেকশনে অনেক অনেক জামদানি, কিন্তু আমি তো জামদানির যত্নটা সেভাবে আমি জানি না। জামদানির যত্নটা আসলে, জামদানি তো খুব সেন্সিটিভ শাড়ি, আর এটার যত্ন যেমন সুতি জামদানি, এটা অতটা, এটা আমার সুতি জামদানি, এটা কিন্তু আমি ওই নর্মাল শাড়ি মতো ভাঁজ করে হ্যাঙ্গারে রাখা অতটা আমি করি না। আর ফ্লোরিডাতে বাংলাদেশে যেরকম রিস্ক থাকে ফাঙ্গাস পড়ে যায়, আমার মনে হয় যে আমাদের ইউএসএতে ওই সমস্যাটা হয় না। তো আমরা এখানে অতটা ভয় থাকি না, রেখে দিই এভাবেই, তারপরে যত্ন তো করতেই হবে কিছুটা। আমি আপনাদের জানাচ্ছি প্রথমে জামদানি কেনার পরে সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে যে আমরা ফলস পাটটা অবশ্যই লাগিয়ে নেব। হ্যাঁ, জামদানির যেমন সুতি, এটাও একটা সুতি জামদানি, এটা নিচের পাটটা হচ্ছে এটা গঙ্গা যমুনা পাড়ে। তো নিচে যে পাটটা থাকবে, যেমন নিচে এই পাটটা, উপরে পাটটা নিয়ে কিন্তু ভয় নাই, এই যে নিচের পাটটা অবশ্যই আমরা ফলস লাগিয়ে নেব। আর বাংলাদেশে যখন ছিলাম আমি নিজেই, যারা দেশের বাইরে আমি করিয়ে দিতাম, এখন এটা যেহেতু আমি চলে এসেছি এখানে ইউএসএতে, সেজন্য আমার একটু সমস্যা লাগানো, তারপরেও কেউ রিকোয়েস্ট করলে পরে আমি চেষ্টা করি, কারণ আমার যে ছেলেটা আছে ঢাকাতে, ওকে দিয়ে আমি ফলস পিকোটা করিয়ে দিই কেউ যদি রিকোয়েস্ট করেন। আবার অনেকে মনে করেন যে ফলস পিকো লাগানোর পরে এখন যে এটা একদম ফ্রেশ ভাঁজ করা, হ্যাঁ, তার থেকে কাটার পর তাঁতিরা যেভাবে ভাঁজ করেছে সেভাবেই ভাঁজ করা, কিন্তু আমি যখন ফলস লাগাতে দোকানে দিব, স্বাভাবিক ওরা কিন্তু এই ভাঁজটা রাখবে না, এই ভাঁজটা ভাঙবেই। ফলস পিকো করতে গেলে এটা ভাঙবে, কিন্তু অনেক আপুরা ভুল বুঝছেন, বলে যে পুরনো শাড়ি ভাঁজ তো এরকম না, জামদানি ভাঁজ তো এরকম না, কিন্তু তাদের বোঝা উচিত যে তাঁতিরা যেভাবে ভাঁজ করবে, আমরা যারা জামদানি কাজ করে আমরা যেভাবে ভাঁজ করব, ফলস পিকো যারা করায় ওরা কিন্তু সেভাবে কোনোভাবেই ভাঁজ করবে না, এটা আশা করাও ভুল। আর ওটা আনার পরে একটু হলেও ওরা তো নিচে কার্পেটে রেখে সেলাই করে ফলস পার্টটা, কারণ পুরো একটা শাড়ি খুলে তারপরে করে, তো স্বাভাবিক ভাঁজটা তো নষ্ট হবে, কিন্তু এটা অনেকে বুঝতে চান না, ভুল বলছেন। তো সেই জন্য কেউ যদি রিকোয়েস্ট করেন যে আপু ফলস পিকো লাগিয়ে দেন, সেক্ষেত্রে আমি করে দিই। তো আপনারা প্রথমে ফলস পিকো লাগাবেন কেন, আমাদের যে নিচে পার্টটা থাকে আমাদের জুতার ঘষাতে, আমি আগেও বলেছি বারবার বলছি জামদানি সুতা ভীষণ সেন্সিটিভ, তো সেই জন্য ফলস পার্টটা লাগালে হয় কি, যে ফলস পার্টটা যে থাকে সে পাড়ের উপরেই জুতার ঘষাটা, মানে নিচের পার্টটাই সবচেয়ে আগে নষ্ট হয়তো জামদানি, সেটা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। সেই জন্য আপনারা ফলসটা লাগিয়ে নেবেন। দেশে যারা আছেন তাদের জন্য তো কোনো সমস্যা না, বিদেশে যারা আছেন তারা যদি রিকোয়েস্ট করেন, আমি যখন বাংলাদেশ থেকে আনবো, তারা যদি বলেন যে হ্যাঁ আপু আমার শাড়িটা ফলস পিকো করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই করে দেবো, কারণ আমার লোক রাখা আছে। কিন্তু রিকোয়েস্ট অন রিকোয়েস্টে করবো, এমনি করবো না। আর তারপরে যে কথাটা আমি এটা বললাম যে জামদানির প্রথম স্টেপে, যত্নের প্রথম স্টেপটা হচ্ছে ফলস পিকো লাগিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে ভাঁজটা, হ্যাঁ, অনেকে বলে যে ভাঁজটা, তো ভাঁজের ব্যাপারে বলি, এই ভাঁজটা আমি পারবো, আমরা যারা জামদানি নিয়ে কাজ করি তারা পারবো, কারণ এটার অনেকগুলো স্টেপ, তার থেকে কাটার পরে আমি দেখিয়েছি অনেক রকম, এটা মানে যারা এই কাজের সাথে জড়িত না তাদের পক্ষে একটু কঠিন, কিন্তু এই ভাঁজটাই কিন্তু আপনারা পারবেন। কেন কি, ধরেন আমি এটা খুলে ফেলি, আমার এই জামদানিটা খুলে ফেললাম, আমি একদম পুরোটা খুলে ফেলি, কারণ আমার ভাঁজ করতে সমস্যা হয় না। তো কিভাবে করবেন আপনারা, তো এই শাড়ি আপনার তো এই মাথাটা করেই ফেললাম আমি, ঠিক আছে, এটা করার পরে আপনারা যদি হ্যাঙ্গারে রাখেন, ওহো আমার এই তারের জন্য সমস্যা হচ্ছে, সরি। আচ্ছা আমি দেখাই, ভাঁজ করে আমরা তো সাধারণত কি করি, এই যে এই ভাঁজটা করলাম, সুতি তো, এটা সুতি শাড়ি, সুতি জামদানিতে অতটা ভয় থাকে না, সুতি জামদানি যেমন ইচ্ছে তেমন রাখা যায়, আমি একদম নিশ্চিত না আমার সুতি জামদানিগুলো নিয়ে, কিন্তু আমার ভয় হচ্ছে
সবচেয়ে বেশি ভয় পাই আমি আমার হাফ সিল্ক জামদানিগুলো নিয়ে, কারণ হাফ সিল্ক জামদানি আর ছোট একটা শিশু একই, অনেক বেশি যত্ন, অনেক বেশি খেয়াল করে রাখতে হয়। আচ্ছা, এই যে এরকম করে আমরা, এই তো আমরা সাধারণত কি করি, অন্য শাড়ি আবার এভাবে ভাঁজ করে এভাবে করে, কিন্তু জামদানিটা আপনারা যদি এইভাবে করেন, এইভাবে যদি করেন, হ্যাঁ, হ্যাঙ্গারে বা ভাঁজ ধরলাম আমরা হ্যাঙ্গারে রাখবো সুতি একটা জামদানি, এটা করলাম, এত বড় তো হ্যাঙ্গারে রাখা যাবে না, এইভাবে করে তারপরে আবার একটা এভাবে একটু, আমি যেহেতু আমার একটু মেসি হয়ে যাচ্ছে কারণ আমার এই তারের জন্য আমি পারছি না পুরোটা শাড়ি করতে, তো এই যে হয়ে গেল, হ্যাঁ, এটা আরেকটু সুন্দর হবে আপনারা করতে গেলে, আমি জানি, আমি শিওর আমার চেয়ে আপনারা এই জায়গাটা আরো সুন্দর করে করতে পারেন, আমি তো আরো করতে পারি নাই। তো এইভাবে কিন্তু আমরা এইভাবে যদি হ্যাঙ্গারে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হবে না, কিন্তু আমি ওই যে অন্যান্য শাড়ি মতো ভাঁজ করে 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 যদি রাখি, এটা আপনারা হ্যাঙ্গারও রাখতে পারেন বা এইভাবে ভাঁজ করেও। আরেকটা হচ্ছে যে সবচেয়ে ভালো কি জামদানি, এভাবে যদি শেলফের মধ্যে রাখতে পারেন, এভাবে এটার উপরে আবার আরেকটা শাড়ি রাখলেন বা শাড়ির উপরে এটা এভাবে রাখবেন, এটার উপরে একটা কাগজ দিয়ে রাখলে তাহলে ভালো থাকবে। তো এই গেল জামদানি ভাঁজের ব্যাপারটা, ফলস লাগাবেন, ভাঁজটা এইভাবে করবে। আরেকটা হচ্ছে যেটা যে কিছুদিন পর পর, যেমন আমি কিন্তু ঘরে পরে থাকি, এটা আমার আজকে কোনো অকেশন না, আমার মনে হলো যে জামদানি পরি, আমি ভীষণ অলস শাড়ির ব্যাপারে, মানে খুব কঠিন লাগে আমার কাছে শাড়ি পরা কেন, ড্রেস চেঞ্জ করাটাই আমার কাছে খুব কঠিন। আমি বাইরে যাব, পারলে ঘরের জামাটা পরেই আমি চলে যাই, মানে চরম রকমের অলস থাকে না কিছু মানুষ, আমি হচ্ছে সেই টাইপের, মানে জামা বদলানো, একটু সাজগোজ করা, এটা আমার কখনোই হয় না, আমি পারি না সেটা করতে। কিন্তু সবাই তো তা না, আপনারা যারা জামদানি লাভার তারা শাড়ি ভীষণ ভালোবাসেন, তারা করবেন কি, শাড়িটা পরে ঘরেই থাকবেন, বাইরে যদি নাও যাওয়া হয় ছুটির দিনে আপনার ঘরেই শাড়িটা পরতে পারেন, তাহলে জামদানিটা কিছুদিন পর পর অনেকেই মনে করে ওরে বাবা এত সুন্দর জামদানি পরবো নষ্ট হয়ে যাবে, ভাজে রেখে দেয়, যে অকেশন খুব একটা ভালো অনুষ্ঠান না হলে আমরা পরবো না, তারা করে কি ভাজ করে ওই আলমারিতে রাখলো কেনার পর অনেকে দেখা যায় 2-3 বছর খোলে না, এটা কিন্তু চরম ভুলাপুরা, এটা অবশ্যই করবেন না। আপনারা শাড়িটা ভাজ অবস্থায় কখনোই বছরের পর বছর ফেলে রাখবেন না, আপনারা পরবেন কিছুদিন পর পর, ঘরে পরবেন, পরে রোদে যদি দিতে পারেন তাহলে ভালো, কড়া রোদে অনেকক্ষণ বেশি না, জাস্ট একটু ঘামটা শুকলো, বা এটার ভিতরে যে জামদানি তো মার দিয়ে বানানো হয়, আমি কারো ও তাহলে তো আরো খুবই ভালো আপু, অর্গানাইজার, হ্যাঁ এটা খুবই ভালো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এই যে ভাঁজটা চেঞ্জ করলেই কিন্তু আর ভয়টা থাকে না, 2-3 মাস পর পর আপনারা খুলে ভাঁজটা চেঞ্জ করে রাখবেন, তাহলে এইভাবে থাকবে। তো ধরেন আমরা এটা এভাবে আছে, হ্যাঁ, তো আমরা কি করলাম, করার পর একটু বাতাসে দিলাম, একটু রোদে দিলাম, বা আরেকটু করে এটা এটা এইভাবেই যে রাখতে হবে তা তো না, আপনারা এইভাবে, আমার তাঁতিরা ওইভাবে করে আপনারা একটু এইভাবে রাখলেন বা একটু এইভাবে রাখলেন, মানে একই ভাঁজে যেন না থাকে, ভাঁজটা চেঞ্জ করে একটু আমরা রাখবো, তাহলে জামদানিটা সহজে নষ্ট হবে না। এটা হাফ সিল্ক, এই হাফ সিল্কটা নিয়ে আমার ভয়, কারণ এত বেশি সেন্সিটিভ, এটা ছোট ছোট শিশুর মতো একে আমার খুব আদরে রাখতে হয়। সুতিটা যেমন, এই সুতিটা যেমন তেমন আমি রেখে দিই, যেমন তেমন আমি ভাঁজ করি, কোনো সমস্যা হয় না, কিন্তু হাফ সিল্কগুলো নিয়ে আমার যত চিন্তা, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যেহেতু বলছি, কারণ আমি চাই না আমি পয়েন্টগুলো ভুলে যাই, কথার আড়ালে হয়তো আমি কোনো একটা পয়েন্ট মিস হয়ে যাবে, সেই জন্য আমি আসলে কমেন্ট করছি না, বলেই যাচ্ছি। ফার্স্ট আমি কমেন্টগুলো পরে বা লাইভের পরে আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। 3 নাম্বারটা গেল না, ভাঁজ গেল, ফলস গেল, আর একটা গেল কি বললাম, ফলস পার, ভাঁজ। ও আরেকটা কথা, আপুরা আরেকটা প্রশ্ন করেন যে আপু আমার শাড়িতে দাগ পড়ে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে, কি করব? সেই ক্ষেত্রে আপুরা ফাঙ্গাস যখন হালকা পড়বে, এটা কিন্তু পড়তো না যদি আপনারা মাঝে মাঝে রোদে দিতেন বা মাঝে মাঝে আপনারা যদি একটু বাতাস খুলে রাখতেন, তাহলে কিন্তু ফাঙ্গাসটা পড়ে না বাংলাদেশের ওয়েদারে। তো সেই জন্য কি করবে, রোদে তো দিবেন, আর যদি বা ফাঙ্গাস পড়ে যায়, হালকা পাতলা ফাঙ্গাস যদি পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা রোদে দিয়ে দেখতে পারেন, হালকা হলে চলে যাবে, কিন্তু অনেক বেশি ফাঙ্গাস পড়লে সেটা কাটা ওয়াশ করতে হবে। তো এখন প্রশ্ন আসে, কাটা ওয়াশটা কি? কাটা ওয়াশটা মানে কিন্তু এই যে শাড়িটা, এই শাড়িটা তাতে তো লম্বা, হ্যাঁ আমি বলি, তাতে আমি তা না, শুধু আমি কিন্তু মাঝে মাঝে তাঁত জামদানিগুলো কিভাবে বানায় সেটা বলি, হ্যাঁ। তো এটা
আড়াআড়ি লম্বা যে সুতাটা, এই যে লম্বা সুতাটা, এটা তানাতে একটা বাঁশের রোলে থাকে, ওইটাকে বলে তানা। এটা তো থাকলো। তারপরে তাঁতিরা কি করে এটা আড়াআড়ি সুতাটা বোনে এবং আড়াআড়ি বুনতে বুনতে এই কাজগুলো করে। সেখানে মার অবশ্যই দিতে হয়, ভাতের মার তাঁতিরা জামদানিতে অবশ্যই দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনি যদি 3 লাখ টাকারও জামদানি কেনেন, সেখানেও দেখবেন যে অবশ্যই মার ব্যবহার করছে তাঁতিরা, হয়তো সেটা নরম, কারণ বানানোর সময় কিন্তু অবশ্যই মার দেয়। কিন্তু কেউ যদি বলে যে না আমি মার কম চাই, নরম চাই, সেক্ষেত্রে বানানোর পরে একটা সিস্টেম আছে, আছে, তখন তাঁতিরা মারটা শাড়িটা নরম করে দেয়, সফট হয়ে যায়। আপনার 1 লাখ টাকার জামদানিতেও মার দিতে হয়, 2000 টাকার জামদানিতেও মার দিতে হয়, আমার এই যে 8-9 হাজার টাকার জামদানি, এগুলোতেও কিন্তু মার দিতে হয়। তো কাটা করানো হচ্ছে, মারটা যখন নরম হয়ে যায়, জামদানি যখন পুরনো হয়ে যায়, হয় কি সুতাগুলো ফেসে ফেসে যায়, হ্যাঁ, ভাজে ভাজে ফেসে যায়। তো অনেকে ভয় পান, এই যে দেখবেন যে এই সমস্যাটা কমন, হাফ সিল্ক এটা কমন। এটা তো একদম প্লেন আছে, তাই না, এটা ফ্রেশ আছে তাই প্লেন আছে। কিন্তু যখন ভাঁজটা নরম হয়ে যাবে, কয়েকবার পরার পরে দেখবেন কি এদিকে এতে সুতাগুলো ফাঁসা ফাঁসা, অনেকখানি ফাঁসা ফাঁসা। তো এটা ভয়ের কোনো কারণ নাই। যদি আপনার শাড়িটা নতুন হয়ে থাকে, আপনি একদমই ভয় পাবেন না। আপনি কাটা ওয়াশ মনে করবেন না যে ফেসে যাওয়া মানে শাড়িটা একেবারে গেল, তা না। নতুন যদি হয়ে থাকে, আপনি যদি রিলায়েবল কোনো শপ থেকে কিনে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। তারা দায়িত্ব নেবেন। যেমন আমার কাছ থেকে যারা জামদানি নেন, তাদের কাটা ওয়াশের দায়িত্ব কিন্তু আমি নেই, কিন্তু অন্যখান থেকে নিলে সেটা আমি নেই না দায়িত্বটা। কারণ কি, কাটা ওয়াশ মানে আমি আবারও বলছি, শাড়িটা একদম টান টান করে পুরাটা শাড়ি খুলবে তাঁতিরা, এটা তাঁতিরাই করে কাটা ওয়াশটা। পুরাটা শাড়ি খুলে একদম টান টান করে সেইখানে আবারও তাঁতিরা মার দিয়ে যেই সুতাগুলো ফেসে যায় বা যে জায়গাটা একটু নষ্ট হয়ে গেল, তাঁতিটা সেই ঠিক করে দেয়। তো ফলে কি, কাটা ওয়াশের পরে একদম ঝকঝকা জামদানি একদমই নতুন হয়ে যায়। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। আরেকটা কথা বলছি এই ক্ষেত্রে, যে সমস্ত শাড়ি যে কাটা ওয়াশ করলে ঠিক হবে তা কিন্তু না, হ্যাঁ। বাবা আমি কোথায় গেলাম? তো ধরেন আপনার অনেক পুরনো শাড়ি, সেদিন এক আপু বললেন যে ওনার নানি বা কারো শাড়ি, বললো যে আপু এটা কাটা ওয়াশ করা যাবে কিনা। তো আমি বললাম যে আপু আপনি ছবিটা দেন, আমি তাহলে বুঝবো। তো আমি ছবিটা নেওয়ার পর দেখলাম যে শাড়িটা দেখে আমি বুঝে গেলাম যে শাড়িটা অনেক বেশি পুরনো। জিজ্ঞেস করলাম কবে, বললো যে এটা 30-40 বছর হবে। তো এত আগে পুরনো শাড়িটার রেশম, তো জামদানিগুলো তো রেশম, হাফ সিল্কগুলো রেশম, এবং একদিকে রেশম আর একদিকে সুতি সুতা দেওয়া হয় হাফ সিল্কে। আর সুতি যেগুলো আমরা পরি, এগুলো তো 2 দিকেই সুতা, মানে কটন সুতা, যে কারণে ভয় থাকে না। তো রেশমটা হয়তো অনেক বছর যখন হয়, ওটা নরম হয়ে যায়, পচে যায়, যে কারণে যখন আবার কাটায় দিবে, কাটা করতে টান টান করবে, নরম হলে একদম পুরাটা শাড়ি শেষ, হ্যাঁ। তো তখন হয় কি, যদি আমি নেই পুরনো শাড়ি, তাঁতিরা কাটা করতে গেল, শাড়িগুলো নষ্ট হয়, তখন আমাকে পুরো শাড়ি টাকা দিতে হবে। সেই জন্য যারা আমার কাছ থেকে নেন না, তাদের শাড়ির কাটা করার দায়িত্বটা আমি নিই না। সেই ক্ষেত্রে আমি সরি বলি। কিন্তু আমার শাড়ি, আমি তো জানি আমার শাড়ি পুরনো না, তো একটু কাটা করলেও কোনো সমস্যা হবে না, কখনোই ছিঁড়বে না। তো কাটা ওয়াশটা ফেসে গেলে আপনার কাটা ওয়াশ করবেন। আপনার যাদের কাছ থেকে কিনলেন, যে সব থেকে কিনলেন, তাদেরকে বলবেন যে ভাই আমার শাড়িটার এই অবস্থা, কাটা ওয়াশ করে দেন। আমার মনে হয় তারা না করবে না, ভালো যদি সবগুলো হয়ে থাকে তারা না করবে না। আর আমার কাছ থেকে যারা নেন, তাদের দায়িত্ব তো আমি সেটার দায়িত্ব নিই কাটা ওয়াশ করানোর জন্য। তো এই গেল কাটা ওয়াশের ব্যাপারটা। আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে আপু আমার শাড়িতে দাগ পড়েছে, আমার শাড়িতে তরকারি ঝোল পড়েছে, দাওয়াতে গেছিলাম, এটা পড়ে গেছে, ওটা পড়েছে, দাগ পড়ে গেছে, কি করব? আমি কি পানি দিয়ে ধোবো? আমি বারবার বলছি, আবারও বলছি, কখনো সেটা সুতি হোক বা হাফ সিল্ক হোক, কখনো পানি টাচ করাবেন না। এমনকি আপনি বাইরে গেছেন, হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টিতে পানিটা ভিজে গেল, সেক্ষেত্রেও কিন্তু কখনোই আপনি তাড়াতাড়ি করবেন কি, এসে রোদে দিবেন, ফ্যানে বাতাসে। রোদ যদি না থাকে, ফুল স্পিডে ফ্যান দিয়ে শাড়িটা শুকিয়ে নেবেন। আর ভুলেও, বারবার বলছি আপুরা, সুতি জামদানি হোক, অনেকে বলে যে, অনেক শপে বলে যে সুতি জামদানি ধুতে পারবেন, কিন্তু আমি বলছি আপুরা, কখনোই কাজটা করতে যাবেন না। সুতি জামদানি হোক, হাফ সিল্ক জামদানি হোক, কখনোই আপনারা জামদানি পানি লাগাবেন না। জামদানির সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি। কেন শত্রু? আবারও বলছি, জামদানিগুলো প্রতিটা সুতা কিন্তু তাঁতেরা, প্রতিটা বুনন কিন্তু হাতে বানাচ্ছে, এগুলো কিন্তু মেশিনে না। মার দিয়ে দিয়ে প্রত্যেকটা সুতা মাকু মেরে মেরে
একটা 12 হাতের শাড়ি বুনছে, কাজ করছে। তো আপনি যখন পানি লাগাবেন, এই যে মাঠটা, সুতার মাঠটা একদম নষ্ট হয়ে যাবে এবং ফেসে যাবে। এবং পানি দিয়ে ধোয়ার পর অনেকে বলে যে আপু আমি তো জানতাম না, পানি দিয়ে ধোয়ার পর আমার শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিয়ে দেন। একদম কোনোভাবেই, আমি কেন, আমার তাঁতিরা কেন, কেউ কখনোই পারবে না আপুরা, কখনোই পারবে না। পানি দিয়ে যখন ধোবেন, সেই শাড়ি যখন নষ্ট হয়ে যাবে, সেই শাড়ি ঠিক করার ক্ষমতা, সেই শাড়ি ঠিক করতে কেউ পারবে না। তো এই গেল ধোয়ার ব্যাপারটা বললাম। আর যারা আছেন যারা ড্রাই ওয়াশ, আমি ড্রাই ওয়াশটা খুব বেশি বিপদে না পড়লে ড্রাই ওয়াশটা আমি বলি, কিন্তু আমি আবার বলি যে না, করবে না, কারণ কেমিক্যালটা জামদানির জন্য খারাপ। সেই জন্য আপনারা কাট ওয়াশ দেশে তো যাওয়া হয়, কাট ওয়াশটা করলে অবশ্যই ভালো, তাঁতিতে দিয়ে করাতে পারলে সবচেয়ে ভালো। ওয়াশের ব্যাপারটা তো গেল, আরেকটা ফলসের ব্যাপার গেলো। ও আরেকটা কথা, তরকারি ঝোল বা যাই হোক যদি পড়ে যায়, আপনারা কী করবেন, সাথে সাথে যে ট্যালকুম পাউডার তো সবারই থাকে, পাউডারটা একটু ছিটা দিয়ে দিন, তাহলে পাউডারটা পানিটা শুষে নিবে, জামদানির ক্ষতিটা তখন হবে না। আরও একটা প্রশ্ন আসে যে আপু আমার জামদানিটা ছিঁড়ে গেছে, খোঁচা লেগে, জোতায় খোঁচা লেগে ছিঁড়ে গেছে, কি করব এটা? এই যে ছিঁড়ে গেলে, জামদানি যখন ছিঁড়ে যায়, সেটাও কিন্তু তাঁতিদের হাতে। আপনি যখন দোকানে দিবেন, পিকু যখন করতে বলবেন, হয়তো করাবে, কিন্তু ওই যে সুতা দিয়ে যাবে, তো সুইটা এর মাঝখান দিয়ে যাবে, ফলে জামদানিটা নষ্ট হয়ে যাবে। যদি হালকা পাতলা ছেঁড়া হয়, ছোট্টখাটো ছেঁড়া যে কুচির ভিতরে থাকলো, সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু বেশি যখন, এর আগে বলেছে আমার মেয়ের জুতা লেগে ছিঁড়ে গেছিলো, অল্প একটু, এটুকু ছিল মনে হয়, ওইটুকু করতে বেশ খানি একদম ফেটে গেছিলো, ও করতে পারে না। তো জুতাতে লেগে একদম পুরো শাড়ি তো খুলিয়ে গেছে, শাড়ি ছিঁড়েও গেছিলো। ওইটুকু করতে আমার 3-4 বছর আগে শাড়িটা আমার নিয়েছিলাম মনে হয় তখন 1500 টাকা, তাঁতিরাই করেছে, এটা তাঁতিদেরই কাজ, অন্যরা না, কোনো দর্জি না বা কোনো মার্কেটের যারা এমব্রয়ডারি করে ওদের কাছে কখনো দিতে যাবেন না, তাহলে একদম 12টা বাজবে। তারাই করেছিল এবং বোঝার উপায় ছিল না, অবাক হয়ে গেছিলাম যে এত নিখুঁত ছিল কাজটা। আমি দেখার পর আমি ধরতে পারি না যে ছিঁড়াটা কোথায়, বললো যে আপু এটাই ওরা যারা করে ওরা ওইভাবে করে, এটাও কিন্তু তাঁতিদেরই কাজ। মানে জামদানির, আমাদের এই অরিজিনাল জামদানিগুলো, আমাদের এই যে তাঁতি বোনা জামদানিগুলোর যা কিছুই সমস্যা হোক না কেন, সমস্ত কিছু করতে পারে তাঁতিরা। কিন্তু যখন শাড়িটা পচে যাবে, ছিঁড়ে যাবে, অনেক বছর হয়ে যাবে, রেশমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কিছু করার নাই, সেটা শাড়িটা ফেলে দিতেই হবে। অনেকে আরেকটা কথা বলি, এটা কয়েকদিন আগে এক আপু, ওনার শাড়িটা কোথা থেকে কিনেছিল আমি জানি না, আমি নামটা জানতেও চাই নাই কোন দোকান থেকে, কিন্তু বললো যে আমি মাত্র একবার পরেছি, কিন্তু শাড়িটা আমার ফেসে গেছে, এবং এমনভাবে ফেসেছে যেটা অনেকগুলো, একটা জায়গা না, একটা জায়গা হলে বোঝা যায় অনেকগুলো। তার মানে কি, যে শাড়িটা সেই দোকানে অনেক দিনের পুরানো ছিল, যার ফলে রেশমটা পচা ছিল। সেই লোক হয়তো বা কোনোভাবে চালাকি করে ওই যে কম দামে শাড়িটা, যে দেখবে যে বললো 9000 টাকা দাম করতে করতে, বিশেষ করে হকার সেই জিনিসটা হয় যে ওরা প্রথমে চায় 20,000, 20,000 থেকে শেষমেশ 5-এ আসে, 5,000। তো 5-এ যখন রাজি হয়ে যায়, তার মানে সস্তার 3 অবস্থাটা আপনাদের চিন্তা করতে হবে, যে আমি যে 20,000 একটা ফিক্সড প্রাইসের দাঁড়িয়ে, যখন দেখবেন যে ওরা বলছে কোনো একটা দোকান ফিক্সড প্রাইস, তার মানে তারা কিন্তু ধরেই নিতে হবে, তারা 2 নাম্বারে কোনো কিছু করবে না, তারা ওয়ারেন্টি দিচ্ছে যে এই শাড়িটা নতুন, এই শাড়িটা কখনো কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনারা দামাদামি করেন, একটা 20,000 টাকার শাড়ি যখন 5,000-এ কিনতে পারলেন, আপনি হয়তো ভাবছেন ওরে বাবা আমি বিশাল একটা কিছু করে ফেলেছি, অনেক আমি জয়ী হয়ে গেলাম। কিন্তু সেই 5,000 শাড়িটা আপনি বড়জোর 2বার কি 3বার পরতে পারবেন, তারপরে দেখা যাবে শাড়ি শেষ, শাড়িটা একদম ফেসে গেছে। তার মানে সেই শাড়িটা অনেক পুরনো ছিল। হকার্সের কাস্টমাররা জানে যে আপুরা যেটা বলবো তার হাফে নেমেই আসবে। 5,000 টাকার শাড়িটা হকার্সে দেখবেন যে ওরাই বলবে যে 20,000 বা তখন কমতে কমতে নিচে আসে, অনেক সময় 15,000 টাকার 3,000-ও নেমে আসে। এটা হাসির কোনো বস্তু না, বা এটা খুশি হওয়ারও কোনো কারণ নাই। আলটিমেটলি কিন্তু আপনি ধরা খেয়েছেন, আপনি 3,000 টাকা দিয়ে কিনলেন, কিন্তু সেই শাড়িটা আপনি বেশি দিন পরতে পারবেন না। এটা গেল একটা। তো আপনারা জামদানি কিনলে রিলায়েবল সবগুলো যেগুলো তাদের থেকে কিনবেন, যাতে আর একটা হলো যে আপনারা শাড়ির কোনো সমস্যা হলে কাটা করাবেন কিনা, এগুলো আপনারা একটু জেনে নেবেন, তাহলে ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। এই তো গেল জামদানির যত্নের ব্যাপারে। এরপরের যে প্রশ্নটা, অনেকেই বলেন কাউন্টের ব্যাপারটা, হ্যাঁ, যে আপু অনেকে বলে যে আমি 120 কাউন্টের, আমি আবারও বলছি
আগেও বলেছি, আগে এখনো বলছি, 120 কাউন্টের বা 150 কাউন্টের হাতে বোনা জামদানি বাংলাদেশে মাত্র 3টা করেছিল, গ্রিক এবং আড়ং মিলে তুলা গবেষণা ছিল। সেগুলো ছিল অরিজিনাল মুসলিম জামদানি এবং সেগুলো প্রাইস ছিল, একটা ছিল সম্ভবত 3 লক্ষ টাকা, আরেকটা ছিল 2.5 লক্ষ, আরেকটা সম্ভবত 1.5 লক্ষ। আমি ছবি দিয়েছিলাম, আমি গিয়েছিলাম, জাদুঘরে ছিল যেটা। আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে না? আচ্ছা, আমি কমেন্টগুলো তো পরে আসছি। তো আমি যেহেতু আমার মনে হয় যে আমি মিস যেন না করি, সেই জন্য আমি আসলে কমেন্ট করে আমি পরে রিপ্লাইটা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে কাউন্টের ব্যাপারটা, আমরা সাধারণত 100 কাউন্ট হয়, কিন্তু স্পেশাল অর্ডার দিয়ে 100 কাউন্ট হয়। নর্মালি হয় 84 কাউন্ট, 80 কাউন্ট, আলামিন 40 আছে, 60 কাউন্ট আছে, 40 কাউন্ট আছে, 27 কাউন্টও আছে, আরও আছে নাইলনের সুতা। যত মোটা সুতা হবে, যেমন 40, তত মশারের মতো বুনন হতে থাকবে। তো কাউন্টটা কি, যে আপু কাউন্টটা কীভাবে বুঝো? কাউন্টটা বোঝার আসলে খুবই কঠিন ব্যাপার। কাউন্টটা হচ্ছে যেমন কি করে আড়ংয়ের, যেটা আমি জানি যে 1 সেন্টিমিটারে ওনারা যেটা 100 কাউন্ট বা 84 কাউন্ট, 1 সেন্টিমিটারে কি করবে, যে 84টা এই যে সুতা, হ্যাঁ, 1 সেন্টিমিটারে 84টা সুতা যখন বসবো, ওনাদের মেজারমেন্ট ট্যাপ থেকে ওনারা অনেক বেশি, তো ওইটা এখন কিন্তু সবই দেখা যায় 80 এবং 84 কাউন্টের জামদানি হয়। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে 80-84 কাউন্টকেই কিন্তু অনেকেই বলছে যে 120 কাউন্ট, 100 কাউন্ট বলে চালিয়ে দিচ্ছে, যে 16,000 টাকা 16,000 টাকা 100 কাউন্টের। এটা যে একেবারে হাস্যকর একটা কথা, খুবই হাস্যকর। এবং ওরা যে জামদানি 12টা বাজাচ্ছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আর আপুরা কি করেন, ম্যাক্সিমাম আপুরা কি করেন, যে হয়তো একটা 6,000 টাকার জামদানি দিলাম, প্রাইস 6,000, 8,000। আপনারা প্রশ্ন করেন যে আপু এটা কত কাউন্ট? তো আমি আবারও বলছি, 84 কাউন্ট যেটা দেখা যায় যে 20-এর উপরে, 30-এর উপরে যেগুলো যায় প্রাইস, সেগুলো 84 কাউন্ট। 20-এর ভিতরে যেগুলো, এগুলো 80 কাউন্ট, আলামিন 40। তারপরে যখন 8-এর নিচে আসবে, 6-7, এগুলো তো কখনোই আপনারা আশা করতে পারেন যে না যে 84 কাউন্ট হবে, 80 কাউন্ট হবে। এগুলো 40 কাউন্ট, 60 কাউন্ট, 40-60 মিক্সড, এই। তো এটা আপনারা কখনোই আশা করবেন না একটা 6,000 টাকার শাড়ি 80 কাউন্টের হবে বা 84 কাউন্টের হবে। তো এটা প্রশ্ন করাটা, যখন শুনবেন 6,000 টাকা, ওটা ধরে নিতেই হবে যে এটা 60 কাউন্টের শাড়ি, হ্যাঁ। তারপরে আরও যখন নিচে আসবে তখন আরেকটু মোটা হবে। তো এটা বলছিলাম যে এখন মানুষের মাথায় এমন একটা ধারণা হয়ে গেছে যে 4,000 টাকার দাম শুনলে বলবে এটা কত কাউন্ট। এটা খুবই হাস্যকর। এটা আপনাদের ধরে সবার মাথার মধ্যে এখন 100 কাউন্ট, 120 কাউন্ট এমনভাবে মানে জেকে বসেছে যে তারা 6,000 টাকার শাড়ি, 8,000 টাকার শাড়িটাকে মনে করছে যে না এটা 80 কাউন্টের হতে হবে, 84 কাউন্টের হতে হবে। এটা হয় না কখনো। আর যারা 16,000 টাকা বলছে 100 কাউন্ট বা 84 কাউন্টের, ওরা কিন্তু ভুল বলছে না, ওরা কিন্তু ভুল বলছে এবং মিথ্যা বলছে আপু। ওদের কিন্তু ট্রাস্ট করাটাই, আমি বলবো যে ট্রাস্ট করা উচিত না। যারা এরকম মিথ্যা কথা বলে তাদের ট্রাস্ট করা উচিত না। এরপরে কাউন্টের কথাটা বললাম যে 1 সেন্টিমিটারে 84টা সুতা, এটাও কিন্তু খুবই টাফ। তো যারা বলে 100 কাউন্টের 16,000 টাকা, আপু এটা 100 কাউন্ট, লাইভও বলে, অনেক সেলিব্রিটিরা বলছে, ওরা কিন্তু নিজেরাও জানে না, কাউন্টের ব্যাপারটা জানে না, বলে দিল ওরা টাকার বিনিময়ে লাইভ করছে। যাই হোক, বলতে চাই না, সরি, আমি এটা বলা ঠিক না। লাইভ করছেন কিন্তু জামদানি সম্পর্কে কোনো ধারণা নাই, যে পাশে থেকে বলে দেন 100 কাউন্ট, বাস উনিও বড় করে বলছে 100 কাউন্ট, অমনি সবাই ভাবছে যে ওটা 100 কাউন্ট। কারণ সেলিব্রিটিরা যেটাই বলবে সেটাই ধ্রুব সত্য হিসেবে সবাই মনে করে যে না, অমুক সেলিব্রিটি এটা বলেছে, তার মানে এটা ঠিক, 100 কাউন্টের হবে। 16,000 টাকা 100 কাউন্ট, খুবই হাস্যকর একটা কথা। এরপরে যে প্রশ্নটা কাউন্টের, আমার মনে হয় কাউন্টের ব্যাপারটা বুঝেছিল, ওইটা আপনারা ক্লোজ ছবি দেখলে বুঝবেন যে 1 সেন্টিমিটারে 84টা সুতা মানে একেবারে ফাইন বুনন, হ্যাঁ। তো বুননটা দেখলে বোঝা যাবে যে কতটা চিকন সুতা হলে ছোট্ট একটু জায়গার মধ্যে 84টা সুতা বসবে, হ্যাঁ। তো অনেক চিকন সুতাগুলোই ওইটুকু জায়গায় বসবে, ওইটা মেজারমেন্ট ধুম করে বললেই হবে না। আর আরেকটা প্রশ্ন অনেকে থাকে যে আপু সুতি জামদানি এবং হাফ সিল্ক জামদানি পার্থক্যটা কি? তো এই জন্য আমি আজকে হাফ সিল্কের এটাই মনে হয় শেষ। আরও প্রশ্ন থাকলাম জানি না, কি আমি দূরে তো, আর আমি ট্রাভেল যাচ্ছি না। আমি আসলে আজকে এগুলো কথা বলাতে আমি আজকে বেশি মনোনিবেশ করছি। এটা হচ্ছে একটা সুতি জামদানি।
সুতি জামদানিটা, এটা হচ্ছে একটা সুতি জামদানি। এটা দেখেন জামদানির এই সাইডটা থাকে, রাইট, এরকম থাকে। তো এইখানে এই যে আড়াআড়ি এবং লম্বালম্বি যে সুতাগুলো সবগুলোই কিন্তু সুতি, মানে কটন, যে তুলা থেকে করা একদম সুতি, 100% সুতি। আড়াআড়ি সুতাগুলো সুতি, লম্বালম্বি সুতাগুলো সুতি, এবং এই যে এটা তাঁতিরা বলে গানের সুতা, এই যে কাজগুলো করা হয়েছে এগুলোও কিন্তু সুতি। এখানে রেশমের কোনো, সিল্কের কোনো বালাই নাই, শুধুমাত্র জড়ি দেওয়া হয়েছে। এটা হচ্ছে 100% সুতি জামদানি। আর হাফ সিল্কের যে জামদানিগুলো, এটার পার্থক্যটা কি দেখাচ্ছি আমি। এটা হচ্ছে যেটা পুড়িয়ে না এদিকে থাকবে। আচ্ছা, এটার পার্থক্যটা হচ্ছে যে এই যে সুতাগুলো, এই যে লম্বালম্বি টানা সুতা, হ্যাঁ, এটাকে বলে টানা। এই শাড়িটা যেহেতু ডুয়েল টোনের, ব্লু এবং মেরুনের কম্বিনেশনে করা, তো এই যে টানা সুতাটা ছিল ব্লু, এটা হচ্ছে রেশম, এই যে এটা রেশম, এবং এই যে দেখতে পাচ্ছেন আড়াআড়ি, এটা হচ্ছে কটন সুতা। হাফ সিল্কগুলো কটন এবং রেশম সুতার মিক্স করে করা হয়। লম্বা সুতাগুলো থাকে রেশম, আড়াআড়ি সুতাগুলো থাকে সুতি, এবং কাজের যে গানের সুতাগুলো, এই যে কাজগুলো, এগুলো থাকে সুতার কাজ। আর যারা বলেন যে 100% সিল্ক রেশম, সেগুলো হয় না সাধারণত, অনেক বেশি এক্সক্লুসিভ। তো পুরো কাজের সুতা, যে কাজের সুতা রেশম, আড়াআড়ি সুতা রেশম, প্লাস যে এই গানের সুতা রেশম, তার মানে রেশম মানে তো এখন অনেক দাম, অনেক বেশি বেড়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে জামদানির দাম কিন্তু বেড়ে গেছে অনেক, একটু কাজের। আর কম দামিগুলো আছে, সেগুলো কাজ কম, ভিতরে অনেকখানি ফাঁকা। তো রেশম যেহেতু বেড়ে গেছে, কস্টিং বেড়ে গেছে, সে কারণে যদি 100% রেশম হয়, 100% সিল্ক হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি এক্সক্লুসিভ, লাখ টাকা চলে যাবে। 40-50 নর্মাল একটা সুতা জামদানি, এগুলো তো না, নর্মাল একটা জামদানি কিন্তু অনেক বেশি দাম পড়ে যাবে যদি রেশম 100% রেশম, যে লম্বালম্বি সুতা রেশম, আড়াআড়ি সুতা রেশম, কাজের সুতা রেশম। তার মানে কি পরিমাণ রেশমের দামটা, আমি এই মুহূর্তের বাজার মূল্যটা রেশমের ওরা কি হিসেবে আমি পরে এটা জানিয়ে দেবো, ওইটা অনেক বেশি এক্সক্লুসিভ। ফুল সিল্ক কখনো হাতে বোনা জামদানিতে হয় না। ফুল সিল্ক যেগুলো বলে, ওগুলো হচ্ছে ওই যে এক ধরনের দেখবেন মেশিন মেড জামদানি, সেগুলোর সবই হচ্ছে রেশম, সেখানে সবই হচ্ছে নাইলনের। মেশিন মেড যে জামদানিগুলো, যেগুলো দেখবেন যে 3000 টাকার প্রচুর কাজ, প্রচুর ভারী কাজ, সেগুলো হচ্ছে সবই নাইলন সুতায় করা। আমাদের এই জামদানি পরে যে আরামটা পাবে, সেগুলোতে সেটা পাবে না। নকল জামদানি, আমি বলবো সেগুলো নকল জামদানি, জামদানির মোটিভ নকল করে সেগুলো করা হয়, সেগুলো নকল জামদানি। আর আমাদেরগুলো হচ্ছে একদমই অথেন্টিক জামদানি। সেই শত শত বছর আগে মসলিন যে ছিল, আমাদের মসলিনের উত্তরসূরিরাই কিন্তু এখনো আমাদের জামদানি ঐতিহ্যটাকে ধরে রেখেছেন, কাজ করছেন। আর নকল জামদানি এবং আসল জামদানি পার্থক্য, লাস্ট আর যদি প্রশ্ন থাকে আমি সেটা, থ্যাংক ইউ। আচ্ছা খালা, সালাম খালা, আমি আসলে সরি, আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না, মানে আমি চাই না যে আমি কথা বলতে গেলে অনেক সময় পয়েন্ট মিস হয়ে যায়, সেটা আমি চাচ্ছি না, সেই জন্য কমেন্টে যাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা, যে আপু আরেকটা প্রশ্ন আসে, আপু আসল জামদানি নকল জামদানির পার্থক্যটা কি? আবারও বলছি আজকে আমি, নকল জামদানি আপনারা দোকানে যখন যাবেন উল্টো দিকটা দেখবেন, একদম গিয়ে সোজা উল্টো দিকটা দেখবেন। যে আবার যদি অনলাইনেও থাকে, অনলাইনেও যদি দেখেন যে জামদানি বলছে যে জামদানি, তখন বলবেন উল্টা দিকের ছবি দেখান বা ভিডিও দেখান। নকল জামদানির, আমাদের এই যে অরিজিনাল যে তাঁতে বোনা জামদানিগুলো দেখেন, এটা কোনো কিন্তু কাটা না, তাঁতিরা খুব নিখুঁতভাবে বুননের সাথে সাথেই, এই যে বুননগুলো, এগুলো সবই তো হাতে করা, বুনছে, মাকু মারছে, সুই দিয়ে কাজ করছে, একটা সুতাও কিন্তু কাটা না। দেখেন সবগুলো মেশানো, এগুলো টানাটানি করলেও ছুটে আসবে না, কখনোই আসবে না আমাদের অরিজিনাল জামদানির। কিন্তু যেগুলো নকল জামদানি, মেশিনে বানানো জামদানি, সেগুলোর প্রত্যেকটা কাটা থাকবে, প্রত্যেকটা সাইড কাটা কাটা থাকবে, এবং গায়ে পড়লে পরে কুটকুট কুটকুট করে। অন্যদের জানি না কেমন হয়,
তো মানে আমি একটা এমনি কিনেছিলাম, আমি জাস্ট পার্থক্য আমার অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তো ওই শাড়িটা পরার পরে আমি 5 মিনিট পরে থাকতে পারি না, আমার আমার সেন্সিটিভ স্কিন তো এত বেশি কুটকুট কুটকুট করছিল যে আমার শাড়িটা আমার ফেলে দিতে হয়েছে, মানে আমি পরতে পারি না, খুলে ফেলতে হয়েছে। তো যেটা বলছি আবার বলছি, নকল জামদানির এগুলো কাটা থাকবে, একদম কাটা 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 থাকবে, কিন্তু আমাদের আসল জামদানি কিন্তু তা না। তারপরে আরেকটা হলো যে নকল জামদানির আমাদের এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা দেখেন, এই যে কোমরে থাকবে, কোমরটা কই, এই যে এটা হচ্ছে কোমরের দিকটা, এই যে দেখেন এদিকটা কাজ নাই, এদিকটা কাজ নাই। কাজ আসল জামদানির কাজগুলো শুরু হয় এই যে কুচিটা শেষ, মানে আমার কুচি শেষ হবে এইখান থেকে আমার পাটটা, কোমরের পাটটা শুরু হবে। কিন্তু নকল জামদানির একদম এই মাথা থেকে শুরু হবে, নিচের পাড়ও শেষ আঁচলের শেষ মাথা পর্যন্ত পার যাবে। এটা হচ্ছে নকল জামদানির আরও একটা বৈশিষ্ট্য, ওটা দেখে আপনারা বোঝা যাবেন যে ওইটা নকল জামদানি। সুতরাং বেশি দাম দেখে যে ওরে বাবা এত কাজ 3,000 টাকা, আর আপনার এত কম দাম এগুলো 8,000 9,000 কেন আপু? এটা হচ্ছে পার্থক্য। আমাদের কাজগুলো শাড়িগুলো হাতে বোনে দুজন মানুষ, আর সেই নকল জামদানিগুলো নাইলনে বোনা এবং এক ধরনের মেশিনে। আমাদের এক একটা জামদানি করতে 15 দিন, আর সেগুলো দেখা যায় একদিনে হয়ে যায় 4-5টা। এই হচ্ছে পার্থক্য। তো এটা পার্থক্যটা বুঝবেন আশা করছি। আর আমার আজকে সবই মেরুন, আমার নেক্সট শিপমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ, তখন আমার হয়তো কালারফুল আসবে। আজকে আমার সবই ওই যে কলিজার যেগুলো আছে, এটা একটা আছে আমার প্রাইস দেওয়া আছে, সুতি একটা আছে, এগুলোই আছে আমার স্টকে। তো আমি কি আর কিছু বাদ গেল? আমার কোনো পয়েন্ট কি বাদ গেল? আমার মনে হয় না, কি বলবো, মিস করেছি কিনা। আমি অনেকক্ষণ আমি আসার আগে আমি চিন্তা করছিলাম যে কি কি পয়েন্ট নিয়ে কথা বলবো, তো যেগুলো ভেবেছিলাম আমার মনে হয় না মিস করেছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনাদের যে এই সমস্যাটা আপু এটা নিয়ে আরেকটু বলেন, বা এটা কি সমস্যা, আমি চেষ্টা করব। কারণ আমি 2014 থেকে তো কাজ করছি, এবং আমার কাজটা একেবারে রুট লেভেলে ছিল। আমি তাঁতিদের সাথে বসে বসে কাজ দেখেছি, তাঁতিদের একদম রুট লেভেলে গিয়ে আমি জামদানিকে চিনেছি, বুঝেছি 2014 সাল থেকে। এবং আমি ব্যবসা বলতে যা বোঝায়, বিজনেস বলতে যা বোঝায় যে সেলিং, সেটা কিন্তু আমি 2015-তে, তার আগে কিন্তু আমি ঘুরেছি, দেখেছি। তো সেই জানাশোনা থেকেও আমি হয়তো জামদানি তো একটা সমুদ্রের মতো, জামদানি বলবো, জামদানি বিষয়টা, জামদানির এটা সমুদ্র যেমন অতল, জামদানি নিয়ে কথা বলতে গেলেও কখনো শেষ হবে না। জামদানিটাকে আমি কি বলবো, সমুদ্রের সাথে তুলনা করি। তো সেই সমুদ্র সম্পর্কে সামান্য যা কিছু আমার জ্ঞান আছে, যতটুকুই আমি জানি সেটুকু আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর। তো সেটুকু জানিয়েছি। আমি জানি না, আর কিছু আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের ভিত্তিতে আমি ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে কথা বলবো। কারণ লাইভ করলে সেটা হয় কি সরাসরি চলে যায়। পোস্টে অনেকে পোস্ট মিস করেন, যেগুলো অনেকে বোঝেন না, বা অনেকে মাথায় থাকে না পড়তে গেলে। তো লাইভটা হয় কি দেখা এবং শোনা দুইটা একদম ব্রেনে গেঁথে যায়, এবং লাইভটা অনেক বেশি রিচ হয়, অনেক বেশি মানুষের কাছে যায়। সেই জন্য লাইভ করাটাই আমি বেশি প্রেফার করি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের ভিত্তিতে পরবর্তীতে আমি আবার আসবো ইনশাল্লাহ, জানাবো। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখি কমেন্ট কি, আজকে কমেন্ট তো পড়লামই না। ও আচ্ছা আচ্ছা, ও আমার, আচ্ছা শিপ্রা দত্ত আপু জিজ্ঞেস করেছেন আমার এই শাড়িটা, আমার এই শাড়িটা হচ্ছে 84 কাউন্টের, এবং এটা একদমই কটন, কিন্তু এইটা কিন্তু জামদানি না। এই যে এই পাড়টা কিন্তু বেনারসি, হ্যাঁ এই যে এই পাড়টা কিন্তু আপু বেনারসি পাড়। আমার বাবা এনেছিলেন বেনারসি শাড়িটা, আব্বা ইন্ডিয়া গিয়েছিলেন অফিসের কাজে, তখন আমি যখন ছোট তখন এনেছিলেন। তো শাড়িটা নষ্ট হয়ে গেছিলো, তা আমি ভাবলাম যে আব্বার স্মৃতিটা রেখে দিই, আমার জামদানিটা করে জাস্ট বেনারসি পাড়টা লাগানো, আর বাকি সব হচ্ছে আমার ইয়ে করা, তাঁতে বোনা জামদানি, তাঁতে বোনা। এটা 84 কাউন্টের, এবং এটা এই যে 84 কাউন্ট ফাইন বুনন। এটার দিকটা এই যে দেখাচ্ছি কতটা মিহি বুনন। এটা হচ্ছে 84 কাউন্ট, ভীষণ মিহি। আর আপনারা চাইলে 100 কাউন্টেও করা যাবে, অনেক বেশি এক্সক্লুসিভ হবে এই যে কাজের। আর এটার জরিটাও অনেক চিকন এবং অনেক দামি জরি।
এটা সুপার এক্সক্লুসিভ একটা সুতি জামদানি। সরি। আচ্ছা, আর কি কমেন্ট এসছে? থ্যাংক ইউ শিপ্রা আপু। আপু আমার মায়ের শাড়িটা না আমি বাংলাদেশে ফেলে এসেছি, রেখে এসেছি মায়ের শাড়িটা, আনতে পারিনি কারণ আমি আসার সময় এত বেশি জিনিস হয়ে গেছিলো যে তারপরেও আমার সুটকেসে অনেকগুলো আমার ফেলে আসতে হয়েছিল এয়ারপোর্টে, তা আনতে পারিনি মায়ের শাড়িটা, ওটা বাংলাদেশে আছে, ছবি আছে। আর এটা হচ্ছে, এটার সাথে আমার বাবার স্মৃতি জড়িত। আচ্ছা, আর কি প্রশ্ন? অনেকে, আমি আপনারা কেউ প্লিজ রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি হয়তো কমেন্টের রিপ্লাই আজকে দিতে পারিনি, আমি তারপর লাইভের পরে আমি দিয়ে দিব। এখন আমি, কারণ আমি আমার মেইন আজকে ফোকাস ছিল যে আমি কথা বলবো জামদানি নিয়ে, আর কথা বলতে গেলে আমি সাধারণত আমার মানে মিস হয়ে যায় পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মিস হয়ে যায়, যে কারণে আমি আজকে যাইনি কমেন্টে। তো পরে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আজকে আমি যা যা বললাম জামদানি নিয়ে, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, সেই প্রশ্নের ভিত্তিতেই আমি আবার ইনশাল্লাহ আসার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আমার এখন রান্নাঘরে ঢুকতে হবে, মেয়েদের যে কাজ। যারা ছিলেন এতক্ষণ সবার প্রতি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আবারও দেখা হবে, কথা হবে নতুন কিছু নিয়ে। আর আমাদের নেক্সট শিপমেন্ট আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ, আশা করছে আপনাদের পাশে পাবো, আগেও যেমন ছিলেন ভবিষ্যতে পাবো, সেই আশায় আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।